খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। জানিয়ে দেব এখনকার বাছাই করা খবর। খুনের মামলার রায় নিয়ে মতপার্থক্য সার্কিট বেঞ্চের দুই বিচারপতির। তিনটি ঘূর্ণাবর্ত একটি নিম্নচাপ অক্ষরেখায় বঙ্গে বানভাসী পরিস্থিতি। উত্তরবঙ্গে বাড়বে দুর্যোগ। চোপড়া নিয়ে চুপ, বিরোধীদের আচরণ লজ্জার দাবি মোদির। তোপ সন্দেশখালী নিয়েও। দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ফৌজদারি আইনের সংস্কার কতটা উপযোগী? জোড়া খুনের মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে রায়দান নিয়ে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দুই বিচারপতির মধ্যে মতপার্থক্য চরমে উঠল। মামলা গড়াল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে। মঙ্গলবার হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি সোমেন সেন ও পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে এই রায়দানকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, জোড়া খুনের ঘটনায় কালিম্পং জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আবেদন করা হয়েছিল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি করে রায়দানের করতে গিয়ে দুই বিচারপতির মধ্যে মতপার্থক্য হয় বলে দাবি সরকারি ও অভিযুক্তের পক্ষের আইনজীবীরা। অভিযুক্ত কৃষ্ণ প্রধানের আইনজীবী অর্জুন চৌধুরীর দাবি, শম্ভু ছেত্রী ও বিষ্ণুময়া ছেত্রী নামে এক দম্পতির খুনের ঘটনা ঘটে। কালিম্পংয়ের 4 মাইলের বাসিন্দা রোশন নামে এক ব্যক্তি 2021 সালের ডিসেম্বর মাসে অভিযোগ দায়ের করেন কৃষ্ণা প্রধান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে অভিযুক্ত কৃষ্ণা প্রধানকে গ্রেফতার করে পুলিশ। 2023 সালের 29 সেপ্টেম্বর কালিম্পং জেলা আদালত কৃষ্ণা প্রধানকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। অভিযুক্তের পক্ষের আইনজীবী অর্জুন চৌধুরী বলেন, জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে আমরা কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আবেদন করি। বিচারপতি সোমেন সেন ও পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। মঙ্গলবার রায় দেওয়ার সময় ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মধ্যে মতপার্থক্যের সৃষ্টি হয়। বিচারপতি পার্থসারথী সেন 302 ধারা অনুযায়ী কৃষ্ণা প্রধানের দোষ প্রমাণিত না হওয়ায় তাকে ছেড়ে দেওয়ার কথা বলেন। অন্যদিকে বিচারপতি সোমেন সেন জানান, মৃত্যুদণ্ড দেবেন না, কিন্তু 30 বছরের সাজা দেবেন। মতপার্থক্যের কারণে দুই বিচারপতি রায়দানের জন্য বিষয়টি প্রধান বিচারপতির এজলাসে মামলাটি পাঠানোর আর্জি জানান। কৃষ্ণা প্রধানের সাজা কি হবে তা প্রধান বিচারপতি ঠিক করবেন। চোপড়ার ঘটনা নিয়ে এবার রাজ্যসভায় সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উঠে এলো সন্দেশখালীর প্রসঙ্গ। বুধবার রাজ্যসভায় রাষ্ট্রপতির বক্তব্যে জবাবি ভাষণ দিতে গিয়ে নাম না করে ইন্ডিয়া জোটকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী। এরপরই একের পর এক ইস্যুতে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী। চোপড়ায় এক মহিলাকে প্রকাশ্যে মারধরের ঘটনার পরেও নীরব থাকার জন্য বিরোধী দলগুলোকে ভৎসনা করেন প্রধানমন্ত্রী। ভাষণের একটি অংশে তাকে বলতে শোনা যায়, যিনি নিজেকে আধুনিক প্রগতিশীল নেত্রী বলেন, তিনিও মুখে কুলুপেটে বসে গেলেন। কেন? কারণ এই ঘটনা সেই দলের শাসনাধীন রাজ্যের হয়েছে যারা আপনাদের শরিক। রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছে এই বক্তব্যের মাধ্যমে মোদী ঘোরপথে সোনিয়া গান্ধীকে কটাক্ষ করেছে। কংগ্রেস এবারই প্রথম সোনিয়াকে সংসদের উচ্চকক্ষে পাঠিয়েছে। তাছাড়া কংগ্রেসের তরফে ইন্ডিয়া জোটের অন্য শরিকদের সঙ্গে সমন্বয় রাখার কাজ করেছেন সোনিয়া। সংসদের যৌথ অধিবেশনে ভাষণের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাবের বিতর্কের জবাবে মোদী জানান, সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একজন মহিলাকে প্রকাশ্যে মারধর করা হচ্ছে, তারপরও দেশের তাবর বিরোধী দলগুলি নীরব। এদিকে উদ্বেগজনক ঘটনা বলেও মন্তব্য করেন মোদী। তিনি এদিন রাজ্যসভায় সন্দেশখালীর ঘটনা তুলে ধরেন। এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী আরও বলেন, আমি কোনো একটি রাজ্যের বিরুদ্ধে বলছি না, তবে সম্প্রতি বাংলার একটি ঘটনা নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখেছি। এক মহিলাকে রাস্তায় ফেলে সবার সামনে পেটানো হচ্ছে। আমাদের ওই বোন চিৎকার করছেন, কিন্তু সেই চিৎকার কারো কানে পৌঁছাচ্ছে না। কেউ তাকে বাঁচাতে আসছেন না, উল্টে সবাই ভিডিও রেকর্ড করতেই ব্যস্ত। এটা উদ্বেগের বিষয়। মোদী বলেন, আর যে ঘটনা সন্দেশখালীতে হয়েছে, যার ছবি দেখলে গায়ে কাঁটা দেয়, কিন্তু কাল থেকে কত বড় বড় দেখজনদের কথা শুনলাম, কারো মুখে এই কথা নিয়ে একটি কথাও শোনা গেল না। এর থেকে বড় লজ্জার আর দুঃখের ঘটনা আর কি হতে পারে? এখানেই শেষ নয়। এজেন্সির বিষয়ে বিরোধীদের এক হাত নিয়ে তিনি বলেন, এজেন্সিকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছি আমি। সরকার তাদের কাজে কোনো বাধা দেবে না, শুধু তারা নিষ্ঠা এবং স্বাধীনভাবে কাজ করুক। কয়েক দশক ধরে দেশের আইনি ব্যবস্থাকে রূপ দিয়েছে ইন্ডিয়ান পেনাল কোড, ভারতীয় দণ্ডবিধি, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এবং কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। এই আইনগুলি ন্যায় বিচারের ভিত্তি স্থাপন করলেও তার আধুনিক ভারতের সমস্যাগুলোকে মোকাবিলা করতে ক্রমশ ব্যর্থ। বর্তমানে একটি নতুন যুগের সূচনা হয়েছে। ভারত সেই যুগের সঙ্গে তাল মেলাতে নতুন 3 ফৌজদারি আইনের প্রবর্তন করেছে। এর মাধ্যমে আইনের ক্ষেত্রে বিবর্তনের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারত। যুগের সঙ্গে তাল মিলিয়ে এই আইন সংস্কারের উদ্যোগটি নেওয়া শুরু হয়েছিল 2000 সালে, যখন কমিটি ফর রিফর্মস ইন ক্রিমিনাল লজ CRCL প্রতিষ্ঠিত হয়েছিল এবং অধ্যাপক ডক্টর রণবীর সিংয়ের সভাপতিত্ব করেছিলেন। ভারতীয় ন্যায় সংহিতা BNS, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম BSA এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS নামের এই 3টি বিলে
পুরানো আইনগুলোকে সংস্কার করে নতুন আইনি কাঠামোর সঙ্গে প্রতিস্থাপন করা হয়। এই 3 নতুন ফৌজদারি আইনকে 21 শতকের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই নতুন আইনগুলি ভারতীয় ফৌজদারি বিচার ব্যবস্থাকে ঔপনিবেশিক ধ্যান ধারণা থেকে মুক্ত করেছে। নতুন আইনগুলোতে শাস্তির পরিবর্তে ন্যায় বিচারের দিকে বেশি মনোযোগ দেওয়া হয়েছে। এর জন্য নতুন আইনগুলোকে প্রশংসাও করিয়েছে। এই নয়া আইনে বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে, যার ফলে দণ্ড সংহিতা এখন ন্যায় সংহিতায় পরিণত হয়েছে। আদালত ব্যবস্থা প্রবর্তন এবং হাইকোর্ট প্রতিষ্ঠার পাশাপাশি এই আইন সংস্কারের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1860-এর দশকে নিয়মবিধি প্রণয়নের মাধ্যমে আদালত ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিল তারাই। বর্তমানে স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন বিলগুলি সংশোধন করা হয়েছে এবং রাজ্যসভা ও লোকসভা সংসদের উভয় কক্ষে বিলটি অনুমোদিত হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত বছরের 25শে ডিসেম্বর এই বিলে স্বাক্ষর করেছেন। তারপরেই সেটি আইনে পরিবর্তন হয়েছে। এরপরে গত 1 জুলাই থেকে 3টি ফৌজদারি আইন দেশে কার্যকর হয়েছে। আইনি সংস্কার এবং পরিবর্তনের প্রয়োজন তখনই পড়ে যখন সরকার উপলব্ধি করে বিদ্যমান আইনগুলি ঔপনিবেশিক যুগের ফৌজদারি বিচার ব্যবস্থাকে প্রতিফলিত করছে এবং যার লক্ষ্য ন্যায় বিচারের পরিবর্তে নিপীড়ন করা। বর্তমানে পুরনো আইনের অনেক ধারা অপ্রাসঙ্গিক এবং অপ্রচলিত হয়ে পড়েছে, যার জন্য আইনগুলো সংস্কার করা প্রয়োজন। নতুন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা 2023 হল 1860 সালের ভারতীয় দণ্ডবিধি সংস্কারকৃত রূপ। সংশোধন বাতিল এবং ধারাগুলো যুক্ত করার মাধ্যমে এই আইনের লক্ষ্য হল পদক্ষেপের উপর শাস্তি আরোপ করে অপরাধের প্রতি একটি সংক্ষিপ্ত দৃষ্টিভঙ্গি নেওয়া, যা ভারতের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতার জন্য হুমকি স্বরূপ। উপরন্তু এটি সন্ত্রাসবাদ ও সংগঠিত অপরাধের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে গুরুতর ও ছোট অপরাধের মধ্যে পার্থক্য করে এবং গুরুতর অপরাধের জন্য কঠোর শাস্তি আরোপ করে। অপরাধের শাস্তি হিসেবে কমিউনিটি সার্ভিসের ধারণাটি এখন আইনের অধীনে বাস্তবায়িত হচ্ছে, যা ন্যায় বিচারে আরও উন্নত পদ্ধতির উপর দৃষ্টি আরোপ করে। সাম্প্রতিক আইনে ভারতীয় ন্যায় সংহিতা ধারা 304-এর অধীনে একটি অপরাধ হিসেবে ছিনতাইকে যুক্ত করেছে।